ইরান ইরাকে লাখ লাখ মানুষের ঢল, আয়াতুল্লাহ খামেনিকে বিদায় জানাতে প্রস্তুত ইরান। জানাবো ট্রাম্প কি নেতানিয়াহুকেই ছেঁটে ফেলবেন। কুয়েত তেলে কই ভাসতে চায় ট্রাম্প, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে ট্রাম্পের ব্যবসার প্রস্তাব। নতুন বিশ্বযুদ্ধের ডাক দিলেন কিম জং উন, পরমাণু যুদ্ধ কি তবে আসন্ন? এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণে থাকবে বলছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান ইরাকে লাখ লাখ মানুষের ঢল, আয়াতুল্লাহ খামেনিকে বিদায় জানাতে প্রস্তুত ইরান। অবশেষে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির শেষকৃত্যের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে তেহরান। আগামী 4 জুলাই থেকে ইরান এবং ইরাকের 5টি ঐতিহাসিক ও পবিত্র শহর জুড়ে শুরু হতে যাচ্ছে 9 দিনব্যাপী এক নজিরবিহীন রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে এই শেষকৃত্য অনুষ্ঠানটি আমেরিকার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পুরো শিয়া বিশ্বের একাত্মতা হওয়ার এক নতুন ভূ রাজনৈতিক বার্তা হয়ে থাকবে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 4 জুলাই ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মসজিদে, এরপর 7 জুলাই ইরানের পবিত্র শহর কোমের খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তবে এই শেষকৃত্যের সবচেয়ে বড় চমকটি রয়েছে 8 জুলাই। সেদিন খামেনির মরদেহ সীমান্ত পার করে ইরাকের মাটিতে নিয়ে যাওয়া হবে। শিয়া মুসলমানদের প্রধান দুটি পবিত্র কেন্দ্র নাজাফল আশরাফ এবং কারবালার উনার কফিন নিয়ে বিশাল শোক মিছিল ও জানাজা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে উনার মৃত্যুর পরও ইরাক ও ইরানের মধ্যকার কৌশলগত এবং ধর্মীয় বন্ধন কতটা অটুট। সবশেষে 9 জুলাই পবিত্র মাশহাদ শহরে লাখো মানুষের উপস্থিতিতে ইমাম আলী ইবনে মুসা আল রিদার ঐতিহাসিক মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে। গত 28 ফেব্রুয়ারি ভোরের দিকে তেহরানে মার্কিন ও ইসরায়েলি জোটের আকস্মিক বিমান হামলার সময় 86 বছর বয়সী খামেনি নিহত হন। সেই সময় নিজের অফিসের ডেস্কে বসেই দায়িত্ব পালন করছিলেন খামেনি। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর 1980-র দশকে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন খামেনি। 1989 সালে আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। পরে জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ 4 দশক ধরে ইরানের চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খামেনির এই 4 দশকের শাসনকাল ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও সংঘাতপূর্ণ। ওনার কঠোর নির্দেশনায় ইরান তীব্র পশ্চিমা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচিকে আজকের এই চূড়ান্ত রূপে নিয়ে এসেছে। একই সঙ্গে ওনার হাত ধরেই গড়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের বিশাল প্রতিরোধ ফ্রন্ট। ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে শক্তিশালী জোট গঠন করে তিনি ইরানকে পুরো অঞ্চলের এক অপ্রতিরোধ পরাশক্তিতে রূপ দিয়েছিলেন। খামেনির মতো বড় নেতার আকস্মিক বিদায় ইরানে বড় ধরনের শূন্যতা তৈরি করছে। জানাবো ট্রাম্প কি নেতানিয়াহুকেই ছেঁটে ফেলবেন। ইরানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি নিয়ে দুই পরম বন্ধু আমেরিকা ও ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া ইসলামাবাদ চুক্তি টিকিয়ে রাখতে হোয়াইট হাউস যখন মরিয়া, ঠিক তখনই এই চুক্তিকে যে কোনো উপায় ভেস্তে দিতে ব্যস্ত হয়ে উঠেছে ইসরায়েল। এর কারণ একটাই, আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা। আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চুক্তি সই হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের 10 কিলোমিটার ভেতরে ঢুকে নিজেদের অবস্থান শক্ত করে। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নিজেদের নিরাপত্তা পরিস্থিতি তারা অন্য কারো চুক্তির উপর ছেড়ে দেবে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সরকার এখন একাত্ম হয়ে আমেরিকার এই চুক্তির বিরোধিতা করছে। দেশটির 71% সাধারণ মানুষও এখন ট্রাম্পকে আর বিশ্বাস করছে না। তারা ধরে নিয়েছে দরকারে ইসরায়েলকে একাই লড়তে হবে। কিন্তু নিজের একমাত্র শক্তিশালী আন্তর্জাতিক বন্ধু আমেরিকার সাথে এই প্রকাশ্য বিরোধ ইসরায়েলকে বিশ্ব রাজনীতিতে সম্পূর্ণ একঘরে করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলি নীতি নির্ধারকদের আসল পরিকল্পনা হলো আগামী নভেম্বর মাস। তারা জানেন নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। তাদের ধারণা 7 দিনের এই চুক্তিকে টেনে হিঁচড়ে নভেম্বর পর্যন্ত ব্যর্থ করে রাখতে পারলে মার্কিন নির্বাচনের পর ওয়াশিংটনের রাজনীতিতে পরিবর্তন আসবে। আর তখন ট্রাম্পকে পাশে নিয়ে ইরানের উপর আবার বড় সামরিক আগ্রাসন চালানো যাবে। কিন্তু এই জায়গা ধরে রাখতে গিয়ে লেবাননে হিজবুল্লাহর গেরিলা ও শীর্ষ কমান্ডাররা মারা যাচ্ছেন, যা ইসরায়েল সেনাবাহিনীর উপর অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ট্রাম্পের প্রধান দুই দূত জেরিড কুশনার ও স্টিভ উইটকফ ইরানের সঙ্গে এই চুক্তির মূলে রয়েছেন বলে ইসরায়েলের ডানপন্থী মিডিয়া তাদের বিশ্বাসঘাতক বলছে। এতে ক্ষোভে ফেটে পড়ে নেতানিয়াহুর লেবাননের হামলার সিদ্ধান্তকে ভয়ানক কাণ্ড, জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। G7 সম্মেলনে তিনি বলেন, এই জোটে আমরা হলাম বড় পার্টনার আর ইসরায়েল হলো অত্যন্ত ছোট পার্টনার। আমেরিকার ইতিহাসে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে নিয়ে এমন কঠোর মন্তব্য আগে কখনো শোনা যায়নি। অন্যদিকে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের রীতিমতো ধমক দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আপনাদের মাত্র 90 লাখ মানুষের দেশ, শুধু মানুষ মেরেই সব জাতীয় নিরাপত্তার সমস্যার সমাধান করা যায় না।
এদিকে আমেরিকা ও ইসরায়েল এই দুই মিত্র দেশের দ্বন্দ্বে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ইরান। ইসরায়েল যতবার লেবাননে হামলা চালিয়ে চুক্তি ভাঙার চেষ্টা করছে, ইরান অত্যন্ত সুচতুরতার সঙ্গে বিশ্বরাজ্যের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। এতে কোনো ইরানি সেনার রক্ত না ছড়িয়ে তারা বিশ্ব অর্থনীতির উপর তীব্র চাপ সৃষ্টি করছে। ট্রাম্পের সামনে নির্বাচন থাকায় তিনি বাধ্য হয়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে নমনীয় হচ্ছেন। কুয়েত তেলে কই ভাসতে চায় ট্রাম্প, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে ট্রাম্পের ব্যবসার প্রস্তাব। ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করার ক্ষেত্রে একটি নতুন শর্তভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী অবমুক্ত হওয়া অর্থের একটি বড় অংশ ব্যবহার করতে হবে আমেরিকার সয়াবিন, ভুট্টা ও গম কেনার জন্য। যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে একদিকে যেমন ইরানের সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণ হবে, অন্যদিকে লাভবান হবেন মার্কিন কৃষকরাও। সুইজারল্যান্ডের বার্গেন স্টক রিসোর্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের অবমুক্ত করা অর্থ যাতে সন্ত্রাসবাদে অর্থায়নের পরিবর্তে মানবিক ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি বিশেষ তদারকি ব্যবস্থা তৈরির কাজ করছে। এই ব্যবস্থার আওতায় ইরানের মুক্ত করা সম্পদের ব্যবহার ও অনুমোদন প্রক্রিয়া ওয়াশিংটন ও দোহার যৌথ নিয়ন্ত্রণে থাকবে। তিনি আরো জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার কাতারের সঙ্গে এই বিষয়টি যৌথ প্রস্তাবনা নিয়ে কাজ করছেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অবমুক্ত অর্থ দিয়ে প্রধানত যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, বিশেষ করে সয়াবিন, ভুট্টা ও গম ক্রয় করা হবে, যা ইরানের খাদ্য নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে। এই উদ্যোগকে ক্লাসিক ট্রাম্প ডিল হিসেবে উল্লেখ করে ভ্যান্স বলেন, এটি একই সঙ্গে দুই দেশের জন্য লাভজনক উইন হতে পারে। তার মতে এতে মার্কিন কৃষিখাতের রপ্তানি বাড়বে এবং ইরানের সাধারণ জনগণ প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ও যুক্তরাষ্ট্রের গড়ে তোলা আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে। ইরানের সম্পদ অবমুক্ত করা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া উদ্বেগকে ভুল তথ্যের ভিত্তিতে ছড়ানো বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, আলোচনার প্রতিটি ধাপে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সম্প্রতি ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। ভ্যান্সের মতে এটি ওয়াশিংটনের একতরফা কোনো উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যের বহু দেশ দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনা কমাতে এমন একটি কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে অবস্থান নিয়ে আসছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সাম্প্রতিক ইরান সম্পর্কিত উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত করার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের প্রতি যে কোনো ধরনের ছাড় বা নমনীয়তা প্রদানের বিষয়ে এখনও উদ্বেগ প্রকাশ করে আসছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তির ভিত্তি গড়ে তুলতে চান এবং সে লক্ষ্যেই এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আলোচনা কাঙ্ক্ষিত ফল না দিলে যুক্তরাষ্ট্রের হাতে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অন্যান্য বিকল্প খোলা রয়েছে। নতুন বিশ্বযুদ্ধের ডাক দিলেন কিম জং উন, পরমাণু যুদ্ধ কি তবে আসন্ন? আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও নতুন করে উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং উন তার দেশের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তোলার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে যেন ফের চমকে দিলেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পারমাণবিক শক্তির মহড়াকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চরমে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই নতুন ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিম স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন এবং সিউলের ক্রমবর্ধমান সামরিক মিত্রতা তার দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার আধুনিক অস্ত্রের সম্ভার এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে পিয়ংইয়ং কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছেন না। কিম জং উন তার দলের এক উচ্চ পর্যায়ের সভায় বেশ গম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে উত্তর কোরিয়ার জন্য এখন নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন। কিমের ভাষায় এই দুই দেশের সামরিক আধুনিকায়ন কেবল আঞ্চলিক অস্থিতিশীলতায় বাড়াচ্ছে না, বরং এটি উত্তর কোরিয়াকে তাদের প্রতিরক্ষায় আরো মরিয়া করে তুলছে। দেশের নীতি নির্ধারকদের সামনে কিম জং উন দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেছেন যে উত্তর কোরিয়া এখন আর কোনো আপোষ নয়, বরং তাদের পারমাণবিক শক্তিকে আরো নির্ভরযোগ্য ও শক্তিশালী করার নীতিতেই অটল থাকবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এর তথ্য মতে দলীয় সভায় কর্মকর্তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন যে পারমাণবিক অস্ত্রই হলো এই অনিশ্চিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ এবং সঠিক পথ। স্মরণ করা যেতে পারে 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এ নিয়ে সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া তাদের সামরিক অবস্থানকে অপরিবর্তনীয় বলে ঘোষণা করে আসছে। এমনকি কিম জং উনের বোন কিম ইয়ো জংও সাম্প্রতিক সময়ে বারবার পরিষ্কার করে দিয়েছেন যে উত্তর কোরিয়া কোনোভাবেই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। তাদের এই
অনর অবস্থানই বলে দিয়েছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই তারা তাদের নিজস্ব পথে হাঁটতে বদ্ধপরিকর। তবে এই সভায় কেবল সামরিক উত্তেজনায় আলোচনার বিষয়বস্তু ছিল না, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক পরিস্থিতির দিকেও নজর দিয়েছেন উত্তর কোরিয়ার এই শীর্ষ নেতা। বিশেষ করে কয়লা খনি এবং খনি শিল্পের আধুনিকায়নের উপর তিনি জোর দিয়েছেন। কি মনে করছেন, দীর্ঘদিনের অদক্ষতা কাটিয়ে উঠে দেশের অর্থনৈতিক চাকা সচল করতে এই শিল্পগুলোতে বড় ধরনের সংস্কার প্রয়োজন, যা তার দেশের শক্তির অন্যতম ভিত্তি। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।